চমৎকার একটা রাত পেরিয়ে নতুন সকাল আগমন ঘটে। লিওন সাত সকালে গোসল সেরে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে মনোযোগ সহকারে ব্রেকফাস্ট তৈরি করছে। পরনে তার টি শার্ট ও ট্রাউজার। গত বিকেল থেকে এখন অবধি তার মনটা বেশ ভালো এবং ফুরফুরে। এর পিছনে অবশ্য তার অর্ধাঙ্গিনী রয়েছে। এ তো বছর পর কাঙ্ক্ষিত মানুষটির মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনে তার পুরো জীবনটা সার্থক হয়ে গিয়েছে। সে তো এক সময় হাল ছেড়ে দিয়েছিল, ভেবেছে আর যাই হোক, হয়তো কখনো তার আরিয়ানা চৌধুরী মন থেকে ভালোবাসবে না। এতে মনে মনে একটু কষ্ট হয়েছিল বটে, তবে পরক্ষণে নিজের ইমোশনালকে দমিয়ে রেখেছে। কারণ তাদের সম্পর্কের মাঝে দুইপেক্ষিক প্রেম না করে থাকলেও তার একপেক্ষিক প্রেমই যথেষ্ট ছিল। আরিনা চৌধুরী তাকে ভালোবাসুক আর নাই বাসুক, এতে কোনো মাথা ব্যথা ছিল না। শুধু চেয়ে এসেছে এবং সারা জীবন চাইবে তার ভালোবাসার মানুষ, তার প্রথম প্রেম যেন সারা জীবন তার পাশে থাকে। এছাড়া আর এই জীবনে কিছুই চাওয়ার নেই তার। ড্যাডি! আকাশ পাতাল ভাবনার মানে নিজের অংশের মিষ্টি কণ্ঠস্বর শুনে লিওন পাশ ফিরে তাকায়। তার ছেলেটা হাফ প্যান্ট ও কুচকানো এলোমেলো টি শার্ট পরে ফোলা ফোলা চোখে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে। লিওন হাতের কাজ ফেলে রেখে ছেলের কাছে এলো। পরম যত্নে কোলে তুলে নিয়ে গালে চুমু খেয়ে কাউন্টারের উপর বসে রেখে জানতে চাইল, ঘুম হয়েছে সোনা? লুহান মুচকি এসে মাথা নাড়িয়ে তার ড্যাডির গালে চুমু খেয়ে বলল, আই মিস ইউ ড্যাড। ঠোঁট কামড়ে হেসে ছেলের রক্তিম চোখের কোণে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, বাট আই লাভ ইউ। ছোট ছেলেটা প্রাণখোলা হাসি দিয়ে ছোট ছোট নরম দুহাতে ডেটের গলা জড়িয়ে ধরে আবদার করল, আমাকে কোলে নিয়ে রাখো। লিওন তার ছেলের আবদার রাখলো, দুহাতে নিজের রক্তকে আগলে নিল বুকের মাঝে। ছেলেটাও তার ড্যাডের শরীরের মাঝে মিশে গেল। কত মাস পর ড্যাডকে কাছে পেয়েছে। এতদিন অনেক অনেক মিস করেছে তার ড্যাডকে। তো সে আর ড্যাডির পিছু ছাড়ছে না, সবসময় চিপকে লেগে থাকবে। এত মাসের পর না পাওয়া আদরগুলো এখন সুদে আসলে গুনে গুনে ফেরত নেবে। অন্যদিকে লিওন এক হাতে ছেলেকে জড়িয়ে ধরে অন্য হাতে প্যানে মিক্স সবজি নাড়াচাড়া করছে। লুহান দু হাতে তার গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে রয়েছে আর দু পায়ে কোমর পেঁচিয়ে ধরেছে। ছেলের হাবভাব পর্যবেক্ষণ করে নিয়ে ধীরে কণ্ঠে বলল, তোমার একটা পানিশমেন্ট তোলা রয়েছিল। লোয়েন পিটপিট করে চোখ মেলে তাকিয়ে মাথা সোজা করে ড্যাডির দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, কি করেছি আমি? স্কুলে কিছু ফুরুস বের করে নিতে নিতে বলো, কেউ একজন আমাকে পুরাতন ড্যাড বানিয়ে দিয়েছিল। ড্যাডের কথা শুনে লুহানের চোয়াল ঝুলে পড়ল। এই কথাটা তার ড্যাড এখনও ধরে বসে আছে? সে তো মজা করে বলেছিল এইসব কথা, বাট ড্যাড সব সিরিয়াসলি নিয়েছে? লিওন কালো আঙুল ধুয়ে ছেলের মুখে এক পিস নিয়ে স্ট্রবেরি মুখে পুড়ে নিল। লুহান ফল চিবোতে চিবোতে বের করে বলো, ওসব তো ওই রাতকানা শিখিয়ে দিয়েছিল ড্যাড। তোমার ছেলে এখন একটু দোষ নেই, সব দোষ তোমার পচা বন্ধুর। লিওন ভুরু কুঁচকে গেল। সে নিজের কাজে করতে করতে জিজ্ঞেস করলো, ও কেন এমন করবে? তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগছিল না ড্যাড, পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছিল। তার উপর তুমি 3 মাস বলে যখন 4 মাস পরে এলে না, তখন বড্ড অভিমান হয়েছিল আমার। তখন একদিন বাবা এসে ওসব শিখিয়ে দিয়ে বলল, তোমাকে যেন বলি তাহলে তুমি জলদি ফিরে আসবে। আর হলেও তাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসেছো। আমার তো এখন এইটা ভেবে আফসোস হচ্ছে, ওই রাতকানা কেন আরও আগে এসব শিখিয়ে দেয়নি। তাহলে তো তুমি আরও আগেই ফিরে আসতে, আর আমিও কষ্ট পেতাম না। কথাগুলো শুনে লিওন বুঝতে পারলো ওসবের পিছনে আসল মাস্টারমাইন্ড কে। ওই যে রিকি ওরপে টিকটিকি লেসকে দেখে নিবে, শুধু শুধু তার হার্টবিট বাড়িয়ে দিয়েছিল বেয়াদব ছেলেটা। এর ফল তাকে একটু ফিল করাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নিজের পিতার গম্ভীর মুখ দেখে লুহান চেহারাটা মাছুম করে গালে পরপর 4টি চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলো, ভালোবাসি ড্যাড। না চাইতেও লিওনের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সেই ছেলের ব্রাউন রাঙা চুলগুলো করে দিয়ে হিসিয়ে বলল, পানিশমেন্ট না দেওয়ার জন্য এত আদর করা হচ্ছে ড্যাডকে? লুহান কাঁদ কাঁদ করে হেসে বলো, মম বলেছিল তুমি যদি আমার উপর রেগে যাও বা অভিমান করো, তাহলে যেন আমি তোমাকে আদর করি। তাহলে তোমার সব রাগ এক মুহূর্তের জন্য গায়েব হয়ে যাবে। তোমার মম আমার দুর্বলতাগুলো জেনে গিয়েছে, তাই তো দুই মা ছেলের উপর বেশি করে রাগ করে থাকতে পারি না। তোমরা দুজনই পচা। লুহান খিলখিল করে হেসে উঠে বলো, আর তুমি সেই পচাদের গরু। লিওন ঠোঁট কামড়ে হেসে বলো, এইবারের মতো তোমার আদরে গলে গেলাম, বাট নেক্সট টাইম এমন কিছু ভুলেও করবে না। উইনো, তোমার ড্যাড তোমাদেরকে ঠিক কতটা ভালোবাসে। আমার সুখের রাজে কখনো থার্ড পারসনকে এলাও করবে না, বিশেষ করে তোমার মমের লাইফে। আফটার অল শি ইজ মাই অনলি মাইন্ড। তার জীবনে লিওন চৌধুরী বর্তিত অন্য পুরুষের কোনো অস্তিত্ব থাকবে না। তার পাশে কাউকে একটু সহ্য করব না, আর না তোমার লাইফেও কাউকে সহ্য করব। তোমার শুধু লিওন চৌধুরীর। এই আমিতেই তোমার শুরু এবং আমিতেই তোমার শেষ। এর বাইরে কোনো কিছু ভুলেও বরদাস্ত করব না।
রোহান ভদ্র ছেলের মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, তুমি চিন্তা করো না ড্যাড, তোমার ছেলের লাইফে শুধু তোমারই থাকবে, এর বাইরে কেউই নয়। ছেলের কথা শুনে লিওন হেসে হেসে সবজি নামিয়ে রেখে আরেকটি প্যানে বসিয়ে দিল। এখন এই ছেলেকে নিয়ে পরোটা বেলবে কিভাবে? আপাতত সেটা স্থগিত রেখে অমলেট বানিয়ে নিতে থাকলো। সে খেয়াল করলো না দূর থেকে এক জোড়া জোড়া মুগ্ধ চোখ তাদেরকে এত সময় দেখছিল। অনেক আগেই নিচে নেমে এসেছে, রান্নাঘর থেকে ছেলের হাসির শব্দ শুনতে পেয়ে কাছে এগিয়ে এসেছিল। তখন বাপ ছেলের কথাবার্তা কার্যকলাপ দেখে থমকে দাঁড়িয়েছিল। সাত সকালে তো সুন্দর একটা দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গেছে। আজ আবার সে বুঝতে পারলো তার ছেলেটা তার থেকে বেশি তার ড্যাডকে ভালোবাসে। তবে সে একটু অভিমান বা কষ্ট পেল না, বরং মনে মনে ভীষণ খুশি হলো। সে চায় ছেলেটা যেন এইভাবে সবসময় ওই পাশার মানুষটাকে ভালোবেসে যায়। মানুষটা যে ভালোবাসা পাওয়ার জন্য বড়ই কাঙাল। আজ থেকে সে নিজেও সর্বোচ্চ চেষ্টা করবে ওই লোকটাকে ভালোবাসায় ভরিয়ে রাখতে, যেন কখনো বলতে না পারে অর্ধাঙ্গিনী কখনো মন থেকে ভালোবেসেনি তাকে। ওর এসব ভেবে মুচকি এসে ধীর পায়ে এগিয়ে গেল স্বামীর সন্তানের কাছে। স্বামী সন্তানের কাছে। বাহ, এখানে দেখছি বাবা ছেলের ভালোবাসার তেজের কাছে টেকা যাচ্ছে না। উফ, এ তো গরম লাগছে কেন? অর্ধাঙ্গিনীর কথা শুনে লিওন ঘাড় ঘুরিয়ে তাকায়। লুহান মাথা তুলে পাশে তাকিয়ে থাকা মমের দিকে তাকিয়ে বলল, কই গরম মম? ওরে কিছু বলতে যাবে তার আগে লিওন ঠোঁট দিয়ে গাল ঠেলে বিড়বিড় করে বলল, জিলাস পিল করা বন্ধ কর, আর এখানে এসে আমাকে সাহায্য কর। ওরই মুখ মোচড় দিয়ে ফেলা চুলগুলো হাতের তালুতে খোপা করে নিয়ে শাড়ির আসল কোমরে গুজে কাউন্টারের কাছে এলো এবং দু হাতে গ্লাভস পরে নিয়ে পরোটা বেলতে বেলতে শিশালো, আমার বয়ে গেছে, কাউকে দেখে জিলাস ফিল করবো? একটু পান থেকে চুন খসলেই নিজের জিলাসি পুরে কয়লা হয়ে যায়, আর সেখানে এসেছে আমাকে জ্ঞান দিতে। লিওন এক পিস গরম গরম অমলেট নিয়ে ছেলেকে খাইয়ে দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল, কারণ তোর স্বামী তোদেরকে নিয়ে ভীষণ পজিটিভ। ওই ঠোঁট কামড়ে হেসে কিছু বলল না, আর চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের কাজ করতে থাকলো। অন্যদিকে লিওন নিজের অর্ধাঙ্গিনীর অপাদমস্তক দেখছে। মেয়েটি পরনে নীল রঙা সুতির শাড়ি, ফুল হাতা ও শার্ট কলারের সিস্টেম ব্লাউজ, যার ফলে পুরো গলা কাঠ ঢেকে রয়েছে। এটা দেখে ঠোঁট কামড়ে হাসলো লিওন। তার কারণ সে অর্ধাঙ্গিনীর গলা কাঠ মোটেও অক্ষত রাখেনি, সব জায়গায় লাভ বাইট দিয়েছে। বাড়িতে কেউ না থাকলে মেয়েটা নরম গাল দুটো রেহাই বেদনা নিশ্চিত। লিওন এসব ভেবে মনে মনে হাসলো। ছেলেকে খাইয়ে দিয়ে অর্ধাঙ্গিনীর গা ঘেঁষে দাঁড়িয়ে গরম তাওয়ায় ঘি দিয়ে পরোটা ভাজতে সাহায্য করতে থাকলো। এক সময় ওর কাজ শেষ হতে সে গ্লাভস খুলে রেখে দিল। তখন লুহান তার ড্যাডের কোল থেকে দুহাত বাড়িয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, এইবার তুমি নাও। ওরি হেসে ছেলেকে বুকের মাঝে আগলে নিতেই লিওন সুযোগ মতো অর্ধাঙ্গিনীর ঠোঁট ছুঁয়ে দিল। ওরি কিছু না বলে কাউন্টারের সাথে হেলান দিয়ে ছেলের কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। লুহান দুহাত মমের গলা জড়িয়ে ধরে বাম গালের শব্দ করে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি মম। ওরি হেসে দিল। তখন লিওন প্রিয়তমার ডান গালে চুমু খেয়ে বলল, আর আমিও। ছেলের সামনে স্বামীর এহেন কাজে ওরি অদ্ভুত চোখে তাকায়। তাকে এইভাবে তাকাতে দেখে লিওয়ান কপাল কুঁচকে বলল, হোয়াট? ওরি দাঁত কিরমির করে বলল, অশুভ লক্ষ্য থাকার। লিওন ছেলের দিকে তাকিয়ে জানতে চাইলো, তোমার মমকে কিস করার জন্য তুমি কিছু মাইন্ড করলে? লিওন দ্রুত মাথা দুই দিকে নাড়িয়ে বলল, একদম না ড্যাড, বরং আমি হ্যাপি হয়েছি। আমি চাই তুমি আমার থেকে আমার মমকে আদর করো, বিকজ মাই মম ইজ মাই লাইফ অ্যান্ড ইউ আর মাই ওয়ার্ল্ড। ছেলের কথা শুনে ওরই চোখ দুটো ছলছল করে উঠল। এরা তাকে এত ভালোবাসে কেন? সে আদৌ এত ভালোবাসা, এত আদর পাওয়া ডিজার্ভ করে? আজ কেন জানি নিজেকে একটু হলেও ভাগ্যবতী মনে হচ্ছে তার। মেয়েটা কখনই এই সুখগুলো কল্পনা করেনি, অথচ আজ না চাইতেও সব কিছু পেয়ে গেছে। এর থেকে আর কী চাই তার? এক জীবনে তার কাছে এতটুকু ভালোবাসাই যথেষ্ট, এর বাহিরে আর কিছুই চায় না। মমের চোখ থেকে অশ্রু পড়তে দেখে লুহান জলদি তার ছোট্ট হাতে মুছে দিয়ে অস্থির গলায় বলল, তুমি কাঁদছো কেন মম? ওরি একগাল হেসে ছেলের নাকের সাথে নাক ঘেঁষে বলল, এটা সুখের কান্না শোনা, তোমার মম আজ খুব খুশি। লুহান হাসলো। লিওন গ্যাস অফ করে অর্ধাঙ্গিনী কোল থেকে ছেলেকে নিজের কোলে নিতেই ওরি ফ্যাল ফ্যাল করে তাকালো। লিওন ছেলের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে। লুহান বুঝতে পেরে মুচকি হাসলো। অন্তঃপর দুই বাপ ছেলে একসাথে ঝুঁকে এসে ওরির দুগালি শব্দ করে চুমু খেয়ে সঙ্গে বলে উঠল, ভালোবাসে।
সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। চৌধুরী ইন্ডাস্ট্রির অফিসের রুমে রিক্কি দোকান ধরে থমথমে মুখে উঠবস করছে। তার থেকে কিছুটা দূরে শাওন দাঁড়িয়ে থেকে হাসি আটকানোর চেষ্টা করছে। যেমন দামড়া ছেলেকে কান ধরে উঠবস করতে করতে পেট পেটে হাসি পাচ্ছে তার, কিন্তু স্যার ভয়ে বেচারা হাসতেও পারছে না। রেগে গিয়ে যদি তাকে এমন উঠবস শাস্তি দেয় তখন তার চেয়ে বড় মুখে তালা মেরে থাকাই ভালো। কি গুনে গুনে 150 বার কান ধরে উঠবস করে ধরে ফ্লোরে হাবাতে ছাড়িয়ে ছুটিয়ে বসে পড়ল। কোমরের সাথে পা জোড়া টনটন করছে। সে অসহায় চোখের সামনে তাকিয়ে বের করে বলল, আমি আর পারছি না লিও, এবারের মতো ক্ষমা করে দে ভাই। আমি কথা দিচ্ছি আর জীবনও তো ছেলেকে কোনো রকম প্ল্যান শিখিয়ে দিব না। লিওন ডেস্কের সাথে হেলান দিয়ে কফি খাচ্ছিল আর রিকির উঠবস দেখছিল। পরনে কালো শর্ট বুট। সে রিকির দিকে তাকেই স্বাভাবিক গলায় বলল, 50 বার কর, তারপর তো ছুটি। রিকি করুণ কণ্ঠে বলল, এই বয়সে আমার কোমর ভেঙে নিস না দোস্ত। 34 বছরের যুবকের মুখে এটা মানায় না। লর্ড রেডিকিট, আই নো তুই টায়ার্ড হওয়ার ভান করেছিস, সো তাড়াতাড়ি বাকি পানিশমেন্ট কমপ্লিট কর, নয়তো তোকে আগামীকাল শহরে বাইরে পাঠিয়ে দিব, তাও 5 মাসের জন্য। এখন ডিসাইড কর তুই কী করবি। বন্ধু ওরূপে বসের কথা শুনে রিকি কিছুক্ষণ থ মেরে বসে থেকে উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, বইয়ে থেকে দূরে থাকার চেয়ে কান ধরে উঠবস করাটাই বেটার। লিওন ঠোঁট কামড়া হাসলো, কিন্তু কিছু বলল না। রিক্কি দুহাত কান ধরে চুপচাপ 50 বার উঠবস করে নিল। শাওন মুখে হাত দিয়ে হাসতে থাকলো। সে রিক্কি খেয়াল করে দাঁত কিরমির করে বলল, বেশি হাসা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শাওন। তবে তুমি চাইলে আমি এক্ষুনি তোমার জন্য হাসপাতাল বেড বুক করতে রাখছি। করবো? শাওন ধরা পড়ে নিজেকে কোনো মতে সামনে নিয়ে ধীর কণ্ঠে বলল, একদম না স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, সরি। কফি শেষ করে মগ ডেস্কের উপর রেখে বাঁ হাত থেকে সামনে নিয়ে এসে উঁচু করে ঘড়িতে সময় দেখে নিল। তখন কেবিনের দরজা খুলে গুটিসুটি পায়ে লুহান প্রবেশ করলো। সে ওর ড্যাডের সাথে অফিসে এসেছে। এতক্ষণ বাইরে ঘোরাঘুরি করছিল আর সবাইকে পর্যবেক্ষণ করছিল। ছেলের আগা চড়ে দিয়ে লিওন ভুরু কুচকে গেল। কাছে এসে সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করলো, এই পুচকু বিড়াল ছানাকে কোথায় পেলি? আর তোমার এই অবস্থা কেন? দেখি তো মনে হচ্ছে ধুলাবালির মাঝে নেচে এসেছো। রোহান তার কোলে থাকা সাদা ধবধবে বিড়ালছানার দিকে একবার তাকিয়ে আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি ড্যাড, না মানে আমি ওই নিচে বাগানে গিয়েছিলাম ফুল দেখার জন্য, তখন এই পুচকে আওয়াজ শুনতে পাই। দেওয়ালের বিপরীত পাশ থেকে অনেক ডাকাডাকি করছিল, মানে কাঁদছিল আর কি। আমি তখন কৌতূহল হয়ে গার্ডেন নিয়ে বাইরে গেলাম। ওরা প্রথমে যেতে চায়নি, আর না আমাকে অফিসে বাইরে যেতে দিচ্ছিল। তখন আমি তোমায় ভয় দেখিয়ে তাদের ম্যানেজ করে নিলাম, সঙ্গে যেহেতু ধরেছিলাম। এক সময় আমার জিদের কাছে হেরে গেল। তারপর অপর প্রান্তে গিয়ে দেখি নতুন করে একটা দোকান তৈরি করা হচ্ছে। ওখানকার একটা পচা মানুষ ওই পুচকুকে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছে। বাচ্চাটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল আর তাই কাঁদছিল। ভীষণ কষ্ট হচ্ছিল ওর। আর বেশিক্ষণ থাকলে বাচ্চাটা মারা যেত দেখ। এইসব দেখে তড়িঘড়ি করে পুচকুর কাছে যেতে চাইলে ওই লোকটা এসে বাধা দেয়। আমি জিজ্ঞেস করছিলাম কেন এই অবুঝের জন্তুকে কষ্ট দিচ্ছে। তখন উনি বলেন এই পুচকু নাকি ওনার খাবার খেয়ে নিয়েছে, তাই ওভাবে বেঁধে রেখেছে। এটা শোনার পরে একজন গার্ড আঙ্কেল ওনাকে টাকা দিতে চান এবং তার বিনিময়ে বিড়ালছানাকে ছেড়ে দিতে বলে। আমি আঙ্কেলের সাথে তাল মিলিয়ে ওই কথাটাই বললাম। শুধু শুধু একটা অবুঝ বাচ্চাকে কষ্ট দেওয়ার মানে হয় ড্যাড? এখনও ভুল করে ফেলছে, হয়তো খিদের জন্য অমনটা করেছে, তাই বলি এর শাস্তি হিসেবে প্রাণটাই নিতে হবে? এটা কেমন কথা? এরা তো অবুঝ ড্যাড, একটু খাবারের আশায় এদিক ওদিক ছুটে বেড়ায়। ওদের বুদ্ধি থাকলে হয়তো কোনো মানুষ জিনিসপত্র নষ্ট করতো না। লোকটা আমাদের কোনো কথা শুনিনি ড্যাড। ওইদিকে বাচ্চাটা ছটফট করতে করতে ধীর পায়ে শান্ত হয়ে যাচ্ছিল। এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। গার্ডদের বললাম ওনাকে আটকে রাখতে। তারপর আমি ছুটে গিয়ে ওই পুচকুর বাঁধন খুলে নিলাম। বাচ্চাটা তো কিউট যে আমি ওকে আদর করতে করতে বেখালিতে বালুর মাঝে ঠাস করে পড়ে যাই। বালুগুলো হালকা ভিজে থাকার ফলে পোশাকে লেগে গেছে। এতক্ষণ মনোযোগ সহকারে ছেলের বলা প্রতিটি কথা শুনল লিওয়ান। সে কিছু বলতে যাবে তার আগে রেগে এসে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, ওই লোকটাকে গার্ডার সহ কিছু করেনি? লুহান মাথা নাড়িয়ে বলল, পিস্তল দেখিয়ে শ্যুট করার ভয় দেখিয়েছে, তারপর আর ওই লোকটা কিছু বলার সাহস পায়নি। লিওন শাওনের দিকে তাকিয়ে বলল, সানার খাবারের ব্যবস্থা করো আর আজ থেকে এখানেই থাকবে, কারণ লিজার বিড়ালের অ্যালার্জি রয়েছে। তবু মেয়েটা বিড়াল দেখা মাত্রই কোলে নিয়ে আদর করতে চায়, তারপর তাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হয়। তাই আমি লিও মেশনে নিয়ে যেতে চাচ্ছি না। শাওন মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে বলল, আপনাকে আপত্তি না থাকলে আমি নিয়ে যেতে পারি। আমার ওয়াইফের কাছে আরও দুটো বিড়াল রয়েছে, ওর ভীষণ পছন্দ এদেরকে পালতে।
ওই দুটো বিড়ালকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে, তারপর থেকে আমাদের সাথেই থাকে। ওকে ফাইন, তুমি এই ছোট্ট নতুন সদস্যকে নিয়ে যেতে পারো। শাওন খুশি হলো, সে এগিয়ে এলো লুহানের কাছে। লুহানও খুশি হয়েছে, যাক অবুজ বাচ্চাটা একটা থাকার ব্যবস্থা তো হয়েছে। এতেই সে ভীষণ আনন্দিত। ছেলেটা বিড়ালছানাকে আদর করে দিয়ে শাওনের কোলে দিতে দিতে বলল, ওর খেয়াল রাখবেন আঙ্কেল। শাওন মুচকি এসে বলল, তুমি একদম নিশ্চিন্তে থাকো জুনিয়র সাহেব, ওনার একটু অযত্ন হবে না। লুহান বিনিময়ে একগাল হেসে দিল। শাওন কেবিন থেকে বেরিয়ে গেল। লিওন নিজের ছেলে কোলে তুলে নিয়ে গালে চুমু খেয়ে হেসে বলল, আমার ছোট ছেলেটা দেখছি বড় হয়ে গেছে। লুয়ান হেসে দোয়াতে ড্যাডের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বিড়বিড় করে বলল, মানুষজনই তো পচা কেন ড্যাড? ছেলেকে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে উঠল, এই পৃথিবী যতটা সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর কিছু কিছু মানুষ। এরা পশুদের থেকেও জঘন্য, নিষ্ঠুর। তবে এত খারাপের মাঝে এখনও ভালো মানুষও রয়েছে, না হলে এত সুন্দর দুনিয়া বসবাস করা সম্ভব হতো না। এক কথায় যাকে বলে ভালো খারাপ নিয়ে এই জগৎ সৃষ্টি। পরন্ত দুপুরে শেষবেলা ছেলেকে নিয়ে লিওমেশনে ফিরে এলো লিওয়ান। দরজা পেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে ছেলেকে দু বোন সোফায় বসে থেকে টিভিতে হিন্দি মুভি দেখছে আর গল্প করছে। মামুনিকে দেখে লুহান ড্যাডের কোল থেকে নেমে তার কাছে ছুটে গেল। লিওন গায়ের কোট খুলে গলার টাই খুলতে খুলতে এগিয়ে এসে বিড়বিড় করে বলল, হারামের ছোট মেয়ে হঠাৎ এখানে কেন? স্বামী তাড়িয়ে দিয়েছে নাকি? অনু এগাতা লুহানকে জড়িয়ে ধরে আদর করে দিয়ে দুলাভাইয়ের উদ্দেশ্যে বলল, কেন আমি এখানে আসতে পারি না? লিওন তাদের সামনে সোফায় বসতে বসতে বলল, এই বাড়িটা যতটা তোর আপুর ঠিক ততটা তোরও। যখন তখন আসতে পারবি, বাট এই সময় তো জার্নি করা তোর শরীরের জন্য ঠিক না। ওরি উঠে গিয়ে ডাইনিং থেকে পানি নিয়ে এসে স্বামীকে দিল। অনুর কথাগুলো শুনে মুচকি এসে বলল, আমি এতটা দুর্বল নেই ভাইয়া, এই সামান্য জানিতে কিছুই হবে না। হ্যাঁ দেখতে তো হবে কোন বংশের রত্ন বইছে তোর শরীরে। স্বামীর কথা শুনে ওরই কপাল কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই একদম বংশ তুলে কথা বলবেন না। সবসময় আমার বোনের পিছনে লাগলে আপনার বুঝি পেটের ভাত হজম হয় না? লিওন ভরে দেখে তাকে শান্ত গলায় বলল, ভাত হজম হলেও কেন জানি তোর বিচ্ছু বোনকে হজম হতে চায় না। এতে আমার কী দোষ? আপনার না, আপনার ওই মুখের দোষ। বলে ওরই স্বামীর হাত থেকে ফাঁকা গ্লাস ছৌ মেরে নিয়ে সেখান থেকে চলে গেল। লিওন হতাশ কণ্ঠে বলল, তোর একটা বড় বোন মায়েরে, দিনের 24 ঘন্টার ভেতরে 22 ঘন্টায় আগুনের ফুলকির মতো জ্বলে। অনু শব্দ করে হেসে দিল। তখন লুহান তার ফুলো পেটের ওপর হাত রেখে ধীরে কণ্ঠে বলল, কবে এই পুস্কু আসবে মামুনি? অনু হাসি থামিতে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর 2 মাস পর শোনা। লিওন একবার আশেপাশে তাকে ধীরে কণ্ঠে জানতে চাইল, লিজা নিক্কি কোথায়? দুজনেই ভাত ঘুম দিয়েছে। অনুর কথা শুনে লিওন আর কিছু বলল না। আজকে কেউ স্কুলে যায়নি, সেও কিছু বলেনি। বাসা থেকে উঠে দাঁড়িয়ে ছেলের উদ্দেশ্যে বলল, মামুনির আদর খাওয়ার পালা শেষ হলে এখন চলো শাওয়ার নেবে। ড্যাডের কথা শুনে লুহান বড় দেওয়াল ঘুরে দিকে তাকিয়ে দেখে 3টা বেজে গেছে। এটা দেখেও বলল, আমি আর এখন গোসল করবো না ড্যাড, তুমি গিয়ে করো। তো কে শুনে কার কথা? লিওন এগিয়ে এসে ছেলেকে এক হাত কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে গম্ভীর কণ্ঠে বলল, মেয়েদের মতো অলস হওয়া বন্ধ করো লু, নয়তো সুইমিং পুলের ঠান্ডা পানিতে ফেলে দেব। ছোট ছেলের পিতার বলিষ্ঠ কাঁধের উপর ঝুলতে ঝুলতে বিড়বিড় করে বলল, তুমি আমাকে ফেলে দিতে পারবে ড্যাড? লিওন দোতলায় উঠে নিজের রুমের দিকে যেতে যেতে অস্পষ্ট স্বরে হিসিয়ে বলল, তোমার মমকে যদি ফেলে দিতে পারি তাহলে তোমাকেও ফেলতে পারবো। ওকে ফাইন, দেও ফেলে। ছেলের অভিমানী কণ্ঠস্বর শুনে লিওন ঠোঁট কামড়ে হাসলো। রুমে এসে সোজা ওয়াশরুমের ভেতরে ঢুকে বিলাসবহুল বাথরুমের পানির মধ্যে ধীর কণ্ঠে বলল, তো আজ এখানেই গোসল করা হোক। লুহান গাল ফুলিয়ে মুখ সরিয়ে নিল। এতটুকু ছেলে রাগ দেখে লিওন শব্দ করে হেসে উঠল। সংবেদনশীল হাতে ছেলের পরনের পোশাক খুলে দিতে দিতে বলল, সে তো রাগ দেখাচ্ছ, তাহলে সামনে কি করবে? ভবিষ্যতে দেখা যাবে তোমাদের মা ছেলে রাগের ঠেলে আমি কবে জানি বনবাসে চলে যাই। ড্যাডের কথা শুনে লুহান ফট করে বলে উঠল, তখন আমরাও তোমার পিছু পিছু চলে যাব ড্যাড, তারপর ওখানে গিয়েও তোমাকে জ্বালাবো। এদের কথা শুনে লিওন হাসলো, পরম যত নিজের ছোট্ট অংশকে গোসল করিয়ে দিতে থাকলো। এক সময় ধীরে কণ্ঠে বের করে বলল, এই লিওন চৌধুরী সবসময় প্রস্তুত তার জানদের সবকিছু সহ্য করার জন্য। রুমের ভেতর প্রবেশ করতে দেখতে পেল বাপ ছেলে শুধু কোমরে সাপের তোয়ালে পেঁচিয়ে বের হয়েছে ওয়াশরুম থেকে। দুজনে ব্রাউন চুল হতে টপ টপ করে পানি পড়ছে। সে এগিয়ে যেতে লিওন বিছানার উপর ছেলেকে নামিয়ে দিল। ওরই নিজের শাড়ির আঁচল দিয়ে ছেলের মাথার ভেজা চুলগুলো মুছে দিতে থাকলো। খেয়াল করলো তার স্বামী যান ছেলের পাশে বসে থেকে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে।
মনে মনে হেসে প্রিয় মানুষটির মাথায় চুলও সযত্নে মুছে দিল। অন্তঃপর কাবার থেকে দুজনের পোশাক বের করে বিছানার উপর রেখে ওয়াশরুমের ভিতর চলে গেল আর লিওন ছেলেকে পোশাক পরিয়ে দিতে থাকলো। ওয়াশরুমের ভেতর থেকে বের হতেই তাকে দরজার সাথে চেপে ধরল লিওন। এতে কিছুটা ভড়কে গেল মেয়েটা। মাথা তুলে তাকায় ওই গভীর গলাটের চোখের দিকে। স্বামীর চোখের ভাষা পড়তে কিছুক্ষণ সময় লাগলো। যখন বুঝতে পারলো তখন আঁতকে উঠে বলল, খবরদার এখন উল্টোপাল্টা কিছু করার একদম চেষ্টা করবেন না। অনু বাহিরে আমাদের জন্য অপেক্ষা করছে, ছাড়ুন। আহ মেয়েটি তার সম্পূর্ণ কথাটি শেষ করতে পারল না। তার আগে তাকে শ্বাসরুদ্ধ করা পরিস্থিতিতে ফেলে দিল। কিছুক্ষণ পর অর্ধাঙ্গিনীর কোমল ঠোঁটচোরা ছেড়ে দিল। তারপর হেসে বলল, ওই বিচ্ছুর জন্য এখন বেঁচে গেলি হারামের বজ্জাত মেয়ে। ওরে জোরে জোরে শ্বাস নিতে নিতে অদ্ভুত চোখে স্বামীর দিকে তাকায়। তার এখন কেন জানি মনে হচ্ছে নিজের গোপনীয় অনুভূতি প্রকাশ করতে ভুলে করছে। এই অশুভ লোকটা কবে জানি তাকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে মেরে ফেলেছে। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে থেকে খাবার খাচ্ছে। মূলত লিওন ও লুহানের জন্য দু বোনে লাঞ্চ করেনি, বরং তাদের ফেরার জন্য অপেক্ষা করছিল। লিওনের কোলের উপর বসে থেকে লুহান খাবার খাচ্ছে ড্যাডের হাতে। তাদের খাওয়া দাওয়ার পালা শেষ করে ড্রয়িং রুমে এসে বসলো। ওরই কোমরে আঁচল গুজে সবকিছু গুছিয়ে রাখছে। লিওন ছেলেকে রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিল। সারাদিন এখনো ঘুমায়নি ছেলেটা, এখন একটু ঘুমিয়ে নিয়ে। কি রেখেছেন ভাইয়া? ড্রয়িং রুমের সোফায় বসে থেকে অনু আচার খেতে খেতে দুলাভাইয়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। লিওন বইয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখা অবস্থাতে জবাব দিল, তোর আপুকে নষ্ট মানে নষ্ট চোখে দেখছে। দুলাভাই ওরপে বড় ভাইয়ের কথা শুনে বেচারি গলায় আচার আটকে গেল। খক খক করে কেসে উঠতেই লিওন তড়িঘড়ি করে পানি এনে দিল। অনু চেহারা রক্তিম হয়ে উঠল। আচারের ঝালের ঝাঁজ নাকে মুখে দিয়ে উঠেছে। লিওন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, কি লাগছে অনু? অনু নিজেকে সামনে নিয়ে খ্যাক করে বলে উঠল, এই আপনার লজ্জা শরম বলতে কিছু নেই? স্বাভাবিক গলায় বলো, শালির কাছে আবার কিসের লজ্জা শরম? আর আমার এই লজ্জা শরম একটুও নেই। এইগুলো মেয়েদের থাকে, পুরুষদের নয়। আপনি একটা নির্লজ্জ পুরুষ। তোর আপুটাও এটা বলে। কোনো দাঁত কিমির করে বলো, আপনার মতো শয়তান লোক আমি জীবনে আর দুটো দেখিনি। লিওন হেসে ঘাড় কাত করে বলল, এই দুনিয়ার লিওন চৌধুরী এক পিসি রয়েছে, আর সেটা ভাগ্যকর্মে তোদের ঘাড়ে এসে জুটেছে। ওই যাকে বলে উড়ে এসে জুড়ে বসা। উফ, বল উড়ে এসে তোর আপুকে ছিনিয়ে নেওয়া। লিওনের কথা শুনে অনু কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে দাঁত কেলিয়ে বলল, ওই ভদ্রলোকটা আপনার থেকে বেশি ভালো ছিল, এমনকি হ্যান্ডসামও। আপুর সঙ্গে বেশ মানিয়েছিল। চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ পাখি দাঁত চেপে বলল, একদম আমার বইয়ের সাথে অন্য কাউকে অ্যাড করবি না, নয়তো তোর ওই সময়কে পাচার করে দিব। কোনো শব্দ করে হেসে উঠে বলল, তারপর আমি আমার পেয়ারের বউকে পার্মানেন্টলি আমার কাছে নিয়ে যাব। ইউনো, আপু আপনার থেকে আমাকে বেশি ভালোবাসে। লিওনের সুরে জ্বলে উঠল, তবুও কিছু বলো না। বলবেও বা কি? সে তো জানে তার বউটা ঠিক কতটা ভালোবাসে এই বিচ্ছুকে। সুযোগ পেলে তার ছোট বোনের কাছে চলে যেতেও দ্বিধা করবে না। আফটার অল তাদের শরীরে একই বংশের রক্ত বইছে। সাথে হারাম চৌধুরীর দুই মেয়ের ঘাড়তেরামি করতে ওস্তাদ। সেখানে সে বহু কাঠখড় পুড়িয়ে নিজের বউকে মানিয়ে জয় করে নিয়েছে। আর এখন সে কিছুতে বউকে হারানোর রিস্ক নিতে পারবে না, অসম্ভব। জিজুর থমথমে চেহারা দেখে অনু খিলখিল করে হাসতে হাসতে বলে উঠল, আপনি মানুন আর নাই বা মানুন, লিওন চৌধুরী আর কাউকে ভয় পেলেই নিজের দুই চাচাতো বোনকে ঠিকই ভয় পায়। লিওন মুখ সরিয়ে নিয়ে হেসে বলল, ঘরের শত্রু একটা চাচাতো বউ, আর বাহিরের শত্রু আর চাচাতো শালী। তাদের সাথে আবারও যোগ হয়েছে বন্ধু ওরফে শত্রু। পাবনার সব পাগল এসে জুটেছে আমার ঘাড়ে। ধুর ধুর, পুরো জীবনটাই লস্ট প্রজেক্ট। অনু হাসতে হাসতে বড় বোনের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠল, আপু, তোমার স্বামী বলছে তোমাকে পেয়ে নাকি তার জীবনটা বেচারি নিজের কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগে লিওন তার মুখটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, চুপ, একদম চুপ, নয়তো গুলি করে মাথার খুলে উড়িয়ে দিব, বজ্জাত মেয়ে। অনু ফ্যাল করে তাকায়। অন্যদিকে ওরে রান্নাঘর থেকে বোনের অর্ধেক কথা শুনে বেরিয়ে এলো। বউকে বের হতে দেখে শালি সাহেব আর ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকলো, যেন এতক্ষণ কিছুই হয়নি। ওরই এগিয়ে আসতে অনু ঠোঁট উল্টে বোনের অভিযোগ দিয়ে বলে উঠল, তোমার স্বামী নাকি আমাকে গুলি করে মাথার খুলে উড়িয়ে দেবে আপু। ছোট বোনের কথা শুনে ওরই চোখ দুটো বড় বড় করে বলল, আপনি ওকে এই কথাটা বলছেন? লিওন কিছু না বলে উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে যেতে বলে উঠল, তো ওই শয়তান বোনকে নয়, ভাবছি নিজেই শ্যুট করব, কারণ তোদের জ্বালায় আর থাকা সম্ভব হচ্ছে না বোন। স্বামীর শেষের কথাটা শুনে ওরই জোরে হেসে বলে উঠল, এজ ইয়োর
উইশ ভাইয়া। লিওনের পা জোড়া থমকে গেল। একই সাথে নিচ থেকে দুই বোনের খিলখিল করে হাসার শব্দ শুনতে পেল। সে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে আবারও উপরে উঠতে উঠতে নিজ মনে বের করে বলল, এই জীবনে আর তোর পাগল ছাগলের হাত থেকে নিস্তার নেই লিওন চৌধুরী।